বিশ্বাস করেন আমি ভয়েস এবং ভিডিও করতে গিয়ে এক্সপ্লেনেশন করার ভাষায় হারিয়ে ফেলেছিলাম। মুভির নাম থানব। মুভির গল্পটা কয়েক লাইনে বললে এমন, প্রতীশ নামের একটা ছেলে তার স্ত্রী তৃষাকে নিয়ে মুম্বাই ছেড়ে জঙ্গলের মধ্যে একটা অজপাড়া গ্রামে থাকতে আসে এবং প্রতীশ সবার থেকে শুধু একটা কথাই জানতে চায় যে এই গ্রামের নদীটা কোথায়। কিন্তু প্রতীশ কৌশলে কাউকে বুঝতে দেয় না যে সে নদীর লোকেশনটা কেন জানতে চাচ্ছে। এরপর সে নদীর লোকেশনটা পেলে মাঝরাতে একা একা লুকিয়ে সে নদীতে যায় ও সেখানে একটা জায়গা খুব সুন্দর করে সাজিয়ে রেখে আসে যেন সে সেখানে কোনো এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার ঘরে তো বউ আছে, তাহলে কি সে অন্য মেয়ের সাথে এইসব করার প্ল্যান করতেছে? কিন্তু না, আমরা তো অবাক। আমরা দেখি পরের রাতে সে তার বউ তৃষাকে নিয়েই লুকিয়ে বাসা থেকে এমনভাবে বের হয় যেন কেউ তাদেরকে না দেখে। এরপর সে তার বউকে নিয়ে সেই জঙ্গলে আসে এবং এই মধ্যরাতে রহস্যজনকভাবে কেন জানি নদীতে কিছুক্ষণ ডুবে থাকে। এরপর নদী থেকে উঠে বউয়ের সাথে সেখানে শারীরিক সম্পর্ক করে। লেজালা। আর এটা শুধু এক রাত না, তারা প্রতি রাতেই এভাবে লুকিয়ে বাসা থেকে বের হয় এবং জঙ্গলে এসে এই সেম কাজটাই প্রতি রাতেই করতে থাকে। কিন্তু 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 এক রাতে এদেরকে জঙ্গলে আসতে সাইজি নামের বাস হেল্পারটা দেখে ফেলে ও তাদেরকে ফলো করে জঙ্গলে আসলে শারীরিক সম্পর্ক করতে দেখে। ব্যাস, সাইজি পরের দিনই এই ব্যাপারটা মহল্লার পোলাবনদেরকে জানালে তারা বলে আজ রাতে আমরা সবাই যাব এবং সবাই মজা নেব। প্ল্যান অনুযায়ী আজ রাতে প্রতীশ যখন তার বউ তৃষাকে নিয়ে জঙ্গলে চলে যায় তখন সেই মহল্লার ছেলেপেলেরাও তাদেরকে ফলো করতে শুরু করে। এই পর্যন্তই ছিল মুভির প্রথম পর্বের কাহিনী। এরপর যা হয় তা এই পর্বে দেখতে চলেছেন। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো ছেলেগুলো জঙ্গলের মধ্যে ঢুকতেছে। এরা সবাই এসে জঙ্গলের ঝোপের আড়ালে এমন একটা জায়গায় বসে পড়ে যেখান থেকে এরা প্রতীশ ও তৃষাকে দেখতে পাচ্ছে। সাইজি বলে এদের গোসল করতে 20-25 মিনিট সময় লাগবে। এরপর ওরা পাথরের ও পাশে গিয়ে শো শুরু করবে। এটা শুনে একজন বলে, শালা এরা পাগল নাকি রে, মধ্যরাতে এভাবে নদীর মধ্যে নেমে আসে কেন? ড্রাইভার কাকা বলে, দাঁড়া বেটা, এদেরকে আজকে শিক্ষা দিব। আরেকজন বলে, না এখন না, ওদেরকে আগে খেলা শুরু করতে দাও। এর মধ্যে প্রতীশ আর তৃষা নদী থেকে উঠতে শুরু করলে সাইজি বলে এবার পাথরের পাশে গিয়ে খেলা শুরু করবে। এটা শুনে সবাই বলে, চল তাহলে ওই পাশে যাই। বলেই সবাই তাড়াহুড়ো করে অন্য এক পাশে গিয়ে লুকিয়ে বসে পড়ে ও সেখান থেকে ওদের শারীরিক সম্পর্ক করা দেখতে থাকে। ড্রাইভার কাকা আবার কাম পায় নাই, মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। কাকা ভিডিও করতেছে দেখে আরেকজনের মাথায় ওই ব্যাপারটা চলে আসে এবং সেও ভিডিও করতে শুরু করে। কিন্তু রেকর্ড স্টার্ট করতেই ফ্ল্যাশ জ্বলে ওঠে এবং শাটারের সাউন্ড হয়। এই হে হে রে, কাম সারছে। এটা দেখে প্রতিশাদ তৃষা কেটে পড়ার আগেই সবাই তেড়ে আসে ও মার মুখী হয়ে বলে, শালা জনসম্মুখে এসব করতে লজ্জা করে না? প্রতীশ তখন বারবার কি যেন একটা বলার চেষ্টা করে, বাট কেউ প্রতীশকে কিছু বলার সুযোগই দেয় না ও জয়ন প্রতীশকে মারতে শুরু করে। এরপরে সবাই তৃষার দিকেও এগোতে থাকলে প্রতীশ অসহায়ের মতো কাঁদে আর বলে, ভাই প্লিজ আমার কথাটা একবার শুনুন। কিন্তু এরা প্রতীশকে কিচ্ছু বলতে না দিয়ে আবার মারতে শুরু করে এবং এদিকে একজন সেইগুলো ভিডিও করতে থাকে। ওই যে ফেসবুকে কট ক্যাপশনের যে ভিডিওগুলো দেখেন না, এখানে তেমন টাইপেরই ভিডিও হচ্ছে এখন। ব্যাপারটা বুঝতে পেরে প্রতীশ হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই প্লিজ কেউ ভিডিও করেন না, আমরা তো স্বামী স্ত্রী, আর আমরা এখানে কেন এসব করতেছি সেটা আগে শোনেন। কিন্তু কেউ প্রতীশের কথায় পাত্তা না দিয়ে তাদের নির্মমভাবে মারতে থাকে। ইচ্ছে মতো মারা শেষে এরা প্রতীশ ও তৃষাকে তাড়িয়ে দিয়ে বলে, যা ভাগ, তোকে যেন আর আমাদের এলাকায় না দেখি। প্রতীশ আর তৃষা তখন এতটা অপমান নিয়ে সেখান থেকে হেঁটে যাচ্ছে যেন অপমানে তারা মরে যাচ্ছে। আর এদিকে এই মালটা ভিডিও করতেছে আর বলতেছে, জঙ্গলে সেক্স করতে এসে কট। এই ক্যাপশনে ভিডিওটি ফেসবুকে আপলোড করলে সেই ভিউ হইব মামা। পাবলিক এইরকম ভিডিও ধুমায়া শেয়ার করে। এদিকে প্রতীশ আর তৃষা এতটাই অসহায় হয়ে এখান থেকে যাচ্ছে যা সত্যিই বলার মতো না। বিশ্বাস করেন আমি ভয়েস এবং ভিডিও করতে গিয়ে এক্সপ্লেনেশন করার ভাষায় হারিয়ে ফেলেছি। আর এদিকে এরা ভিডিও করতেছে আর দূর থেকে চিল্লায় বলতেছে, কুত্তার বাচ্চা, যা ভাগ, আর কখনোই এই জায়গায় আসবি না। বলেন কি একটা অবস্থা। এরপর প্রতীশ আর তৃষা বাসায় আসলে দেখি তৃষা অসহায়ের মতো হাউ মাউ করে কেটে যাচ্ছে। এটা দেখে প্রতীশ এসে পাশে বসে ও বউকে জোরে ধরে সান্ত্বনা দিতে থাকে। তৃষা বলে,
আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কেউ দেখে ফেলবে না তো? এরপর তিশা কাঁদতে থাকে আর বলে আমি আর বাঁচতে চাই না। এই বলে তিশা হাউমাউ করে কাঁদতে থাকলে প্রতিশা তিশাকে জড়িয়ে ধরে আড়ালে নীরবে নীরবে কাঁদে। সচলালি দেখি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যা হওয়ার তাই হয়েছে। সাইজি ভিডিওটা এই এলাকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিয়েছে এবং ভিডিওটি রাতারাতি সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। একজন তো ভিডিও দেখে বলে ওই সাজু এর আর পর্ব নাই কন, এটা কোনো কথা? তখন সাজু বলে আব্বে শালা এটা কি টিভি সিরিজ নাকি যে পর্ব বের হবে? এইটুকু ভিডিও করতে করতেই তো ওরা কাপড় চোপড় পরে নিয়েছে। আরেকজন ভিডিও দেখে বলে ভাই ভিডিওটা আরেকটু এইচডি কোয়ালিটিতে করতে পারিসনি? আর ক্যামেরা তো কাঁপাইছিলি কেন, দেখে মজা পাওয়া যাচ্ছে না? সাজু তখন বলে হ্যাঁ বেটা আমি তো পর্ন ভিডিও মেকার, তোর জন্য লাইট সেট করে ক্যামেরা স্ট্যান্ড লাগায় শুট করবো। শালা যা ভাগ এখান থেকে, যা দেখতে পাচ্ছিস সেটা নিয়ে খুশি হ। এমন সিন জীবনে দেখেছিস? প্রতীশের সাথে এই গ্রামের প্রকাশ নামের যে ছেলেটি পেইন্টিং এর কাজ করে ভিডিওটি তার মোবাইলেও এসেছে। সে ভিডিওটি দেখে প্রতীশকে কল করলে প্রতীশ কল রিসিভ করে বলে ভাই আমি তোমাকে কল করার কথা ভাবছিলাম, আমার কিছু ভালো লাগছে না, আজকে খুব ক্লান্ত লাগতেছে, তাই আজকে কাজে যেতে পারবো না। এই বলে প্রতীশ কলটা কেটে দিলে প্রকাশ কি করবে বা আসলে ঘটনাটা কি ঘটেছে এই ব্যাপারে কিভাবে জানবে সেটা ভাবতে থাকে। দৃশ্য বিকেলবেলা প্রতীশের বাসার সামনে আসলে দেখি ছেলেপেলেগুলো ক্যারাম খেলতেছে আর প্রতীশের বাড়ির দিকে তাকিয়ে বলতেছে কিরে আজকে সারাদিন গেল ওরা একজনও বের হলো না যে? আরেকজন বলে রুমের মধ্যে মনে হয় শো চালাচ্ছে। এই বলে সবাই হাসাহাসি করতে থাকলে আমরা দেখি তিশা রুমের মধ্যে শুয়ে অঝরে কেঁদে যাচ্ছে আর প্রতীশ নিরুপায় হয়ে তার পাশে বসে আছে। কিছুক্ষণ পর প্রতীশ বলে ওঠে তিশা ওঠো, কাল থেকে কিচ্ছু খাওনি। তিশা বলে আমি কিছু খেতে চাই না আর বাহিরেও যেতে চাই না, ওরা আমাকে দেখলে মারবে। এই কথা শুনে প্রতীশ বলে অযথা এভাবে ভয় পেও না তো, আচ্ছা ঠিক আছে আমি নিচ থেকে খাবার কিনে আনি। এই বলে প্রতীশ বাইরে এসে নিচের দিকে তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করে। এরপর নিচে নেমে খাবারের হোটেলে এসে খাবার অর্ডার করবে, বাট হোটেল মালিক সহ সবাই প্রতীশের দিকে যেভাবে চেয়ে থাকে তাতে প্রতীশ বুঝে যায় এরা সবাই সেই ভিডিও দেখে ফেলেছে। এটা দেখে ভয়ে প্রতীশ কোনো কথা বলতে পারে না, বাট পেটে তো ক্ষুধা, খাবার তো লাগবে, তাই প্রতীশ অন্য দোকানে যায়, কিন্তু সেখানকার লোকেরাও সেভাবেই তাকায়। তখন প্রতীশ যেখানেই যাচ্ছে সেখানেই একই অবস্থা। এরপর দেখি প্রতীশ অনেক কষ্টে খাবার ম্যানেজ করে নিয়ে আসতেছে। এই সময় তার এতটা অসহায় ফিল হচ্ছিল যে সে যেন হাঁটার শক্তিও হারিয়ে ফেলেছে, আর তার ভিতরে কষ্টে কতটা ফেটে যাচ্ছে সেটা বুঝতে পারি যখন সে রুমে ঢোকার আগে একা নীরবে এইভাবে কাঁদতে থাকে। প্রতীশ চোখ মুছে রুমের ভিতরে এসে লোকের ভয়ে তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেয়। এরপর তার বউকে খাওয়ানোর জন্য ডাকতে থাকে, কিন্তু তিশা টেনশন আর দুর্বলতায় সেন্সলেস অবস্থায় চলে গেছে, তাই সে কোনো জবাব দিচ্ছে না। তাই প্রতীশ তখন খাবার তুলে খাওয়ানোর জন্য তিশার পাশে বসে। তিশাকে অনেক ডাকে, গা ঝাঁকায়, বাট তিশা কিছুতেই কোনো সাড়া দিচ্ছে না। এটা দেখে প্রতীশ হাও মাও করে কাঁদতে থাকে আর অসহায়ের মতো খাবারগুলো এইভাবে নাড়তে থাকে। অন্যদিকে প্রকাশ কোনো উপায় না পেয়ে প্রতীশের মুম্বাইয়ের বন্ধু সজীবের কাছে কল করে বলে ভাই প্রতীশের একটা বড় ধরনের ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি এখানে চলে আসো। তখন সজীব জানতে চায় কি হয়েছে। প্রকাশ বলে এখানে আসো, ফোনে বলা সম্ভব না, আর তুমি আগে প্রতীশকে কল করো না। তখন দৃশ্য পরিবর্তন হলে দেখি মুম্বাই থেকে সজীব চলে এসেছে এবং প্রকাশের কাছে সব শুনে সে থ মেরে বসে আছে। প্রকাশ বলে ভাই ওদের ভিডিওটা এই পুরো এলাকায় ছড়িয়ে গেছে, এখন যদি ওরা এখানে থাকে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এদিকে লজ্জায় আমি ওদের সামনে যেতে পারছি না, তাই তোমাকে ডেকেছি, এখন কি করবে বলো। পাশ থেকে বাড়িওয়ালা চাচা বলে আচ্ছা ওরা এমন কাজ কেন করলো, ওরা কি মানসিক রোগী? সজীব কোনো জবাব না দিলে প্রকাশ বলে কিছু বলছো না কেন? তখন সজীব বলে ভুলটা আমারই ছিল, আমি যদি আগেই তোমাকে ওদের স্টোরিটা বলতাম তাহলে আর এসব হতো না। তখন প্রকাশ বলে কি স্টোরি? তখন সজীব প্রতিশার তিশার স্টোরি বলা শুরু করে আর দৃশ্য অনেকদিন পেছনে চলে যায়। সজীব বলে প্রতীশ আমার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানের কাজ করতো, একে তো নিয়মিত কাজ পাওয়া মুশকিল ছিল, তার উপর আবার যে দু একটা কাজ পাওয়া যাচ্ছিল সেখানেও প্রডিউসাররা নানান বাহানায় টাকা মেরে দিত। তাই বলতে গেলে কোনো রকমে খেয়ে পড়ে প্রতীশের দিন যাচ্ছিল। একদিন প্রতীশ শুটিং শেষ করে ফেরার সময় গোডাউনে একটা বিদেশি কুকুরছানা দেখতে পায়। সে বুঝতে পারে কারো পোষা কুকুর রাস্তা হারিয়ে এখানে চলে এসেছে। প্রতীশ কুকুরটাকে ক্ষুধার্ত দেখে কোলে করে বাসায় নিয়ে আসলে আমি বললাম তুই তো নিজেরই খাবার জোটাতে পারিস না, এই বিদেশি কুকুরটাকে কিভাবে পালবি? কিন্তু কুকুর ছানাটার প্রতি ওর একটা ভালোবাসা জেগেছিল, তাই ও সেটাকে পালতে শুরু করে। এভাবে 3-4 দিন যাওয়ার পর একদিন একজন লিফলেট এনে প্রতীশকে দেখায়, যেখানে দেখা যায় যে কুকুর ছানাটি যার সে হারানো বিজ্ঞপ্তি দিয়েছে এবং ফিরে দিলে 15,000 টাকা পুরস্কার দিবে জানিয়ে ফোন নাম্বার দিয়েছে। এইটা দেখে প্রতীশ সেই নাম্বারে কল করলে যে মেয়েটি কুকুর ছানাটি নিতে আসে সেই মেয়েটাই এই তিশা।
তো কুকুরছানাটি ফিরিয়ে দেওয়ায় পুরস্কার স্বরূপ তৃষা প্রতীশকে 15,000 টাকা দিলে প্রতীশ সেটা না নিয়ে বরং বলে, এই কুকুরটি এই কয়দিনে আমারও অনেক আপন হয়ে উঠেছে, তাই প্লিজ মাঝে মাঝে কুকুরছানাকে এখানে একটু বেড়াতে নিয়ে এসো। তৃষা খুশি মনে তাতে রাজি হয় আর কুকুরটিকে নিয়ে যায়। এরপর কুকুরছানাটি কেমন আছে সেটা ফোনে খোঁজ খবর নেওয়া এবং কুকুরছানাটিকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে নিয়ে আসা, এসবের মধ্য দিয়ে তৃষা ও প্রতীশের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। তো এরকম একটা মুহূর্তে গান না হলে কি চলে বলেন? তৃষার মা অনেক বছর আগে মারা গেছে এবং তার বাবা নতুন একটা বিয়ে করে সেই বউকে নিয়ে আমেরিকায় চলে যাওয়ার পর থেকে তৃষা পুরো একা হয়ে গেছে। তাই তারই একাকী জীবনে প্রতীশকে পেয়ে তৃষা নতুন একটা জীবন পায় ও দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায়। তৃষার বাবা তার রিলেশনের খবর পেলে ইমার্জেন্সি দেশে আসে এবং তৃষাকে বলে, আমি সব জানি, সব জানতে পেরেছি, এই ছেলের সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কিছুতেই ম্যাচ করে না। তখন তৃষা রাজি না হলে তার বাবা ব্যাপকভাবে রেগে গিয়ে বলে, রেডি থাকিস, কালকেই তোকে আমার সঙ্গে আমেরিকা নিয়ে যাব। কিন্তু তৃষা তো প্রতীশকে কিছুতেই ছাড়তে পারবে না। এদিকে সকালে তো তার বাবা তাকে আমেরিকা নিয়েই যাবে। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে তৃষা রাতের বেলা বাসা থেকে বের হয় ও তার কুকুরটির কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, কিছুদিন পর সে তোকেও নিয়ে যাব। এই বলে তৃষা বাসা থেকে পালিয়ে প্রতীশের কাছে আসে ও কেউ যেন তাদেরকে আলাদা করতে না পারে সেজন্য রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। এরপর প্রতীশ তৃষাকে নিয়ে তাদের গ্রামে চলে আসে। কিন্তু প্রতীশের মা কোনো সাধারণ মেয়ে নয়, উনি হলেন কিরণমালা, তার ক্ষমতা সাংঘাতিক। তাই প্রতীশ ভয়ে বাইরে দাঁড়িয়ে থাকে আর সজীবকে মায়ের কাছে পাঠায় তাকে ব্যাপারটা জানানোর জন্য ও ম্যানেজ করবার জন্য। কিন্তু সজীব প্রতীশের মাকে বিয়ের ব্যাপারটা জানাতেই প্রতীশের মা স্বৈরাচারী সরকার হয়ে যায়। সে বলে, এই পরিবারে কেবল আমার সিদ্ধান্তই চলবে। প্রতীশ কোথা থেকে কোনো এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে আনবে, আমি তা মেনে নিব, এইটা এই বাড়িতে কিছুতেই হবে না। তখন প্রতীশের বাবা তার পক্ষ নিতে চায়, বাট বউয়ের আন্দোলনের মুখে সেও গদি ছেড়ে দেয়। এবার কি আর করার, সজীব এসে প্রতীশকে জানায় প্রতীশ আর তৃষাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। তবে প্রতীশ বলে, না থাক বন্ধু, আমি কোনো হোটেলে উঠে কয়দিন থাকি, পরে সব ঠিক করে নেব। তাই প্রতীশ তৃষাকে নিয়ে একটা হোটেলে ওঠে। ওদিকে তৃষা যে বাড়ি থেকে পালিয়েছে সেই ব্যাপারটা তৃষার বাবা বুঝে গেলে একটু পর তৃষার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। তৃষা দেখে তার বাবা তার পোষা কুকুরটাকে মেরে সেটার ফটো সেন্ড করে বলতেছে, তুই কোনোদিন আমার সামনে আসলে তোরও এই হালি করব। নিজের সবচেয়ে প্রিয় কুকুরটিকে হারিয়ে এবং বাবার এমন কথা শুনে তৃষা তো হাউমাউ করে কাঁদতে থাকে। কদিন পর প্রতীশের বাবা সজীবের কাছে খোঁজ নিয়ে প্রতীশের হোটেলে আসে এবং প্রতীশকে সান্ত্বনা দিয়ে বলে, জানিস তো তোর মা খুব জেদি ও রাগী স্বভাবের, সে যা বলে তাই করে। এখন তোর মাকে মানানোর উপায় একটাই আছে, তা হলো তোর মাকে নাতি নাতনি দে, তাহলে দেখবি তোর মায়ের মন গলে গেছে ও সে তোদের মেনেও নিয়েছে, বাসায় তুলেছে। এই বলে প্রতীশের বাবা উঠে পড়ে ও তৃষাকে বলে, বৌমা মনে কষ্ট নিও না, একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে। চাচা প্রতীশকে একা বাইরে ডেকে এনে বলে, মেয়েটি তোর ভরসায় তার পরিবার ছেড়ে এসেছে, তাই মেয়েটিকে সবসময় আগলে রাখিস। এই বলে প্রতীশের বাবা চলে যায় এবং এরা দুজন পরিবার হারা হয়ে এভাবে দিন কাটাতে থাকে। কিন্তু পরিবার ছাড়া থাকাটা এদেরকে প্রত্যেকটা মুহূর্তে ভীষণ রকমের কষ্ট দিতে শুরু করে। প্রতীশ নিজের পরিবার হারানোর কষ্ট তো পাচ্ছেই, সাথে তৃষাকেও পরিবার দিতে পারছে না, সেটা ভেবে প্রতিনিয়ত আরও বেশি কষ্ট পাচ্ছে। তাই প্রতীশ শেষ উপায় হিসাবে এবার একটা বাচ্চা নেওয়ারই ট্রাই শুরু করে। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবেই 3-3টে বছর পার হয়ে যায়। কিন্তু তৃষার কিছুতেই বাচ্চা হচ্ছে না। সজীব একদিন ফোন করে বলে, তোর বাবা আমাকে কল দিয়েছিল, সে তোদের ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে। এই কথা শুনে প্রতীশ কোনো জবাব না দিলে সজীব বলে, প্লিজ তুই এই বিষয়ে সিরিয়াস হ, তোর বাবা তোদেরকে অনেক ভালোবাসে বলেই তোদের বাচ্চা নিয়ে ভাবছে, যাতে তোর মা তোদেরকে বাসায় তোলে, তাই প্লিজ দুজনে ডাক্তারের কাছে যা। এটা শুনে প্রতীশ ইমোশনাল হয়ে যায়। ডাক্তার বলে, তোমাদের কত বছর হলো বিয়ে হয়েছে? এই তো 3 বছর হয়েছে। তোমরা একসাথে থাকো? হ্যাঁ। এর আগে যে ডাক্তারগুলো দেখিয়েছো তারা কি বলেছিল? আমরা এই প্রথম ডাক্তারের কাছে আসলাম। এই কথা শুনে ডাক্তার অবাক হয়ে বলে, 6 মাসের মধ্যে রেজাল্ট না পেলে লোকে ডাক্তারের কাছে চলে আসে, আর তোমাদের 3 বছর ধরে বাচ্চা হচ্ছে না, অথচ আজকে প্রথম আসলে? প্রতীশ চুপ হয়ে যায়। ডাক্তার তৃষাকে বলে, এই 3 বছর তোমার বাবা মা কিছু বলেনি? আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম তো তাই। ডাক্তার তখন বলে, ওকে, আমি যে কয়টা টেস্ট লিখে দিয়েছি সব কটা টেস্ট করে নিয়ে সেগুলো একটা বড় ডাক্তারের কাছে যেও, ঠিক আছে? এই টেস্টগুলো করতে আনুমানিক যে পরিমাণ টাকা লাগবে সেটা তো প্রতীশের কাছে বর্তমানে নেই, তাই প্রতীশকে আরও 1 মাস অপেক্ষা করতে হয়। এরপর টাকা ম্যানেজ হলে প্রতীশ টেস্টগুলো করে বড় একটা ডাক্তারের কাছে আসে। ডাক্তার টেস্ট রেজাল্টগুলো দেখে বলে, তোমার হাইপার থার্মোনালের সমস্যা।
সহজ করে বললে শরীরে অত্যাধিক তাপ উৎপন্ন হওয়া প্রবলেম। এটার মানে হচ্ছে তোমার শরীরে তাপমাত্রা বেশি হওয়ার কারণে তোমার শুক্রাণুর উৎপাদন কমে যায় ও শুক্রাণুর কার্যকারিতাও কমে গেছে। আবার এটাকে অলিগোস্থেনিজোস্পার্মিও বলে। এরপর তৃষাকে বলে, তোমার কি পিরিয়ড নিয়মিত হয়? তৃষা হ্যাঁ বলে ডাক্তার বলে, তোমার কার্ডিয়াক রিপোর্টে দেখলাম তোমার ভাল একটু ছোট, এটা মনে হয় তোমার জন্মগত প্রবলেম, তো এটার জন্য ভবিষ্যতে অপারেশন করা লাগতে পারে। আমরা আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি, যেহেতু তোমাদের দুজনেরই সমস্যা আছে তাই শতভাগ গ্যারান্টি দিতে পারছি না যে এটা সফল হবে, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রতীশ বলে ওঠে, ডক্টর এইসব করতে কত টাকা খরচ হবে? সিন কাট হয়ে যায়। তৃষার প্রতীশ ডক্টরের চেম্বার থেকে বের হয়ে হতাশায় একটা জায়গায় এসে বসে পড়ে। তৃষা বলে, এত লাখ টাকা আমরা কোথায় পাবো? প্রতীশ কাঁদো কাঁদো হয়ে বলে, আমি জানি না। তো এরপর এদের দিনের পর দিন চলে যায়, কিন্তু তারা কোনোভাবেই টাকা জোগাড় করতে পারে না। এদিকে ডাক্তার তৃষাকে যতগুলো ঔষধ লিখে দিয়েছে সেগুলো খেয়েও কোনো কাজ হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে সবারই ভরসা একটাই হয়ে ওঠে, সেটা হলো উপরওয়ালা। তাই তৃষা প্রার্থনা করার জন্য ঘন ঘন গির্জাতে যেতে শুরু করে, কিন্তু না, কিছুতেই কোনো কাজ না হলে এদের আশার আলো পুরোপুরি নিভে যায়। এরা পুরো হতাশ হয়ে পড়ে। প্রতীশের বাবা কল করে এসব শুনে বলে, হাল ছেড়ে দেওয়ার আগে দয়া করে শেষ আরেকটা উপায় ট্রাই করে দেখ। এই বলে প্রতীশের বাবা একটা কবিরাজের ঠিকানা দিয়ে বলে তার কাছে যেতে। প্রতীশ আগ্রহ না দেখালে তার বাবা বলে, তুই কি চাস না তোর মা তোদেরকে মেনে নিক, তোরা আমাদের সাথে থাক? এটা শুনে প্রতীশ ইমোশনাল হয়ে বলে, হ্যাঁ সেটা চাই বলেই তো এত যুদ্ধ করতেছি। বাবা বলে, তাহলে শেষ চেষ্টা হিসেবে কবিরাজের কাছে যা, সে অনেক ভালো বন্দোবস্তের কবিরাজ, অনেক কিছু জানে। কি যাবি তো? প্রতীশ মনটা খারাপ করে বলে, হ্যাঁ। এরপর দেখি প্রতীশ আর তৃষা একটি পাহাড়ি এলাকায় আসতেছে, মানে সেই কবিরাজের কাছে যাচ্ছে। তো এরা দুজন নির্জন কিছু এলাকা পাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে থাকা সেই কবিরাজের কাছে আসে। কবিরাজ সবগুলো ডাক্তারের রিপোর্ট দেখে ও প্রতীশের কাছে সব কিছু শুনে বলে, এমন তো শুনেছ যে ছেলেটির কোনো সমস্যা নেই, আবার মেয়েটিরও কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও বাচ্চা হচ্ছে না, কেন মনে হয় বলো? প্রতীশ কিছু বলতে পারে না। কবিরাজ বলে, আসলে আজকাল প্রাকৃতিক পরিবেশের অভাব। এরপর কবিরাজ তৃষাকে বলে, তুমি এমন কিছু বলো যা তোমার খুব পছন্দ, যা তোমাকে সত্যি অনেক খুশি করে। তৃষা বলে, গান শোনা। কবিরাজ বলে, খুব ভালো, তো কতদিন হলো তুমি শান্ত মনে গান শুনছো? তৃষা বলে, বিয়ের পর থেকে আর শোনা হয় না। কবিরাজ বলে, প্রতিদিন আমাদের কোনো না কোনোভাবে খুশি অনুভব করা দরকার, যাকে বিজ্ঞানের ভাষায় বলে হ্যাপি হরমোন রিলিজ। যদি এই বিষয়টা তোমাদের সমস্যার সঙ্গে সম্পৃক্ত না, তবু এগুলো কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। এরপর কবিরাজ প্রতীশকে বলে, এবার কিছু বিষয় খোলামেলা বলতে যাচ্ছি, লজ্জা পেও না। প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে থাকা, পারিবারিক টেনশন, শরীরের অতিরিক্ত তাপমাত্রার সমস্যা, লম্বা সময় ধরে খুশি অনুভব না করা, এগুলো আরও অনেক কিছু তোমাদের বাচ্চা ধারণের ক্ষমতাটাকে প্রভাবিত করেছে। যদিও আজকালকার বিজ্ঞান এসব বিশ্বাস করে না, কিন্তু প্রকৃতির শক্তি বলেও যে কিছু একটা আছে, এটা চিরন্তন সত্য। তাই শহরের এসিতে থেকে বা বরফে ডুবে তোমার শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমবে না, এটা মনের সাথে সম্পৃক্ত। তাই মনকে শান্ত করতে হবে, তবেই শরীর ঠান্ডা হবে। আর এর জন্য সবচেয়ে সেরা উপায় হবে মাঝরাতে আধা ঘন্টার মতো প্রভাবিত নদীতে ডুবে থাকা, এরপর নদী থেকে উঠে কয়েক মিনিটের মধ্যে সঙ্গমে লিপ্ত হওয়া। এসব শুনে প্রতিশোধ তৃষা একে অপরের দিকে তাকায়। কবিরাজ বলে, জানি আজকালকার দুনিয়ায় এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু পৃথিবীতে যখন ডাক্তার ছিল না, কোনো ওষুধ ছিল না, তখন এসবই ছিল অনেক ওষুধের বিকল্প। সিন কাট হয়। এরপর এরা দুজন কবিরাজের কাছ থেকে এসে বাস স্ট্যান্ডে উদাস হয়ে বসে আছে। তৃষা বলে, এগুলো কি সত্যি কাজ করবে? প্রতীশ অসহায়ের মতো তাকিয়ে বলে, আমাদের এটা চেষ্টা করে দেখা ছাড়া আর কি বা করার আছে বলো? এই বলে প্রতীশ কাঁদতে থাকলে তৃষাও কাঁদতে কাঁদতে প্রতীশের কাঁধে মাথা রাখে। এরপর প্রতীশ সজীবের সঙ্গে দেখা করে সবকিছু খুলে বললে সজীব বলে, প্রকাশ নামের একটা ছেলে আমার সাথে একসময় কাজ করতো, ওর গ্রাম ভাট্টা ক্যাম্প, একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। আর সবচেয়ে ভালো ব্যাপার যে ওর গ্রামের পাশে একটা নদীও আছে। এটা শুনে প্রতীশ বলে, তাহলে ওকে ফোন করতো, ওর গ্রামে কয়েক মাস থাকা যাবে কিনা এবং সেখানে আমার কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবে কিনা। সজীব ফোন করতে ধরতেই প্রতীশ বলে, ভাই কবিরাজের বিষয়গুলো ওকে বলিস না। তখন সজীব বলে, প্রকাশের কাছে এগুলো বললে তো আরও ভালো হতো, সেই তোকে সব ব্যবস্থা করে দিতে পারতো। না ভাই, এসব কেউ জানলে তৃষার খারাপ লাগবে। এরপরের কাহিনী তো জানেন, সজীব প্রকাশকে ফোন করে সেখানে থাকা এবং কাজের ব্যবস্থা পাকা করে দিয়েছিল। আর এরপর প্রতীশ তৃষাকে নিয়ে ভাট্টা ক্যাম্প গ্রামে এসেছে। দৃশ্য আবার বর্তমানে আসে। সজীব কাঁদো কাঁদো স্বরে বলে, প্রতীশের আশা ছিল এভাবে সৌভাগ্যক্রমে যদি তাদের বাচ্চা হয়ে যায় তাহলে তার মা তাদেরকে মেনে নিবে এবং তারা পরিবারের সাথে বাকিটা জীবন সুখে থাকতে পারবে। দৃশ্য প্রতীশের বাসার সামনে স্ট্যান্ডে থাকা সেই বাসের ভেতরে আসতে দেখি প্রকাশ মহল্লার সেই সব ছেলেদেরকে একত্র করে প্রতীশ তৃষার জীবন কাহিনী বলতেছে এবং সেগুলো সবাই শুনে পুরা থ মেরে গেছে। প্রকাশ বলে, তোমরা ওদের কত বড় একটা ক্ষতি করেছো বুঝতে পারছো? একজন বলে, ভাই আমরা তোমার হিস্টোরি জানতাম না। প্রকাশ বলে, এটাই তো এই জেনারেশনের ছেলেদের সমস্যা, যা দেখে সেটাই ভিডিও করে নেটে ছেড়ে দেয়। একবার ভাবেও না এর পেছনের আসল সত্যটা অন্য কিছু হতে পারে।
বা সত্যটা না জেনে কারো ভিডিও ভাইরাল করার কারণে তো কোনো নিরপরাধ মানুষের জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। এসব শুনে এরা সবাই বলে ভাই আমরা সবাই গিয়ে তার কাছে ক্ষমা চাই। প্রকাশ বলে ওদের কাছে ক্ষমা চেয়ে আর কি হবে, বরং যতজনকে ভিডিওটা সেন্ড করেছো বা যেখানে যেখানে ভিডিওটা আপলোড করেছো তাড়াতাড়ি সবখান থেকে ভিডিওটা ডিলিটের ব্যবস্থা করো। এই বলে প্রকাশ সেখান থেকে চলে গেলে এরা এদের অপকর্মের জন্য লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারে না। তো সাইজু এবার সবার ফোন থেকে ভিডিওটি ডিলিটের জন্য চেষ্টা শুরু করে। সে একজনকে কল করে বলে ভাই আমি সকালে তোকে একটা ভিডিও পাঠিয়েছিলাম না, হ্যাঁ জঙ্গলে কট খাওয়া ভিডিও। সাইজু বলে ভাই তোর হাতে ধরি প্লিজ ভিডিওটা ডিলিট কর। ছেলেটি বলে ডিলিট কিভাবে করবো ভাই, আমি তো সেটা অন্য গ্রুপে শেয়ার করে দিয়েছি। ভাই প্লিজ এমন বলিস না, যেভাবেই হোক ভিডিওগুলো ডিলিট কর। ছেলেটি বলে কিভাবে সম্ভব, গ্রুপ থেকে তো অনেক লোকই সেটা ডাউনলোড করে ফেলেছে, এতক্ষণে নিশ্চয়ই সেগুলো আবার অন্য পেজ বা গ্রুপে তারা আপলোড করে ফেলেছে। সাইজু হতাশ হয়ে পড়ে। এদিকে সাইজুর বন্ধু এখানে ওখানে ফোন করছিল যাদেরকে তারা ভিডিওটা সেন্ড করেছে, কিন্তু সব জায়গায় একই অবস্থা। সব কিছু দেখে সাইজু পুরোটাই হতাশায় ডুবে যায়। জয়েন ডাবে বলে উফ তাহলে তাহলে কি করব। এটা তখন আফসোস করে বলে পরিস্থিতি আমাদের নাগালের বাইরে চলে গেছে। অন্যদিকে প্রকাশ সজীব ও বাড়িওয়ালাকে নিয়ে প্রতিশের সাথে দেখা করতে আসে। তো প্রকাশ দরজায় নক করতে থাকলে সজীব বলে আরে দরজায় তো বাহির থেকে তালা মারা। তখন বাড়িওয়ালা বলে তাড়াতাড়ি ওদেরকে ফোন করো। প্রকাশ তখন কল করলে দেখে প্রতীশের ফোন সুইচ অফ। সজীব তখন প্রতীশের অন্য একটা নাম্বারে কল করলে দেখে সেটাও অফ। তখন এরা সবাই পুরো টেনশনে পড়ে যায়, কারণ এই সময়ে এমন হওয়াটা ভয়ঙ্কর কিছু একটার আভাস দিচ্ছে। তাই সজীব কাঁদতে কাঁদতে প্রকাশকে বলে ভাই এরা কোথায় গেছে। তখন দৃশ্য জঙ্গলে চলে আসে। পরদিন সকালবেলা প্রকাশের ফোনে একটা কল আসে। প্রকাশ কলটা রিসিভ করে কি যেন শুনতেই তো পরদিন এক কাকা পত্রিকায় নিউজ পড়তেছে ভাট্টাকাইম গ্রামে নদীর পাড়ে এক নবদম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে। ছেলেটির নাম প্রতীশ, গ্রাম পেরাম্বড়া, ও মেয়েটির নাম তৃষা, গ্রাম কাদাভান। পুলিশের এফআইআর অনুযায়ী এটা একটা আত্মহত্যা। এই দম্পতি গত 9 মাস যাবৎ ভাট্টাকাইম গ্রামে বসবাস করে আসছিলেন। আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেয়েটি এতটুকুতেই কাকা থমকে গিয়ে সবার মুখের দিকে তাকায়, আর এরাও এদিকে কাকার মুখের দিকে তাকায়। বিশেষ করে সাইজুর অবস্থা তো আরো খারাপ। এবার কাকা কাঁপা কাঁপা স্বরে অনেক কষ্টে বাকিটা বলে। মেয়েটি প্রেগনেন্ট ছিল। এটা শুনতেই তো মুভিতে যে অ্যাডাল্ট সিনগুলো ছিল সেগুলো কিন্তু এই মুভির মেইন ফোকাসে ছিল না। বর্তমান সমাজে গোপন ভিডিও ভাইরাল বা কট ক্যাপশনের ভিডিও ভাইরালের যে কালচার শুরু হয়েছে সেটা যে কতটা আত্মঘাতী সেই বিষয়টা আমাদেরকে ফিল করানো ছিল এই মুভির মূল উদ্দেশ্য। আর যারা মানেন এই মুভিটার মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কমেন্ট করে জানাবেন এই মুভির মেসেজ সম্পর্কে পার্সোনালি আপনার মতামতটা কি। আর হ্যাঁ, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে একটু ক্লিক করে যাবেন, টাকা পয়সা তো লাগবে না, তাই না? তো ভালো থাকবেন, নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখবেন। টেক কেয়ার।